জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদের আত্মজীবনীর এই পর্বে উঠে এসেছে তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় থেকে কিভাবে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কেন পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে গিয়ে প্রথম দিনই তাকে কঠিন র্যাগিংয়ের মুখোমুখি হতে হয়েছিল। একদিকে খেলাধুলার খ্যাতি, অন্যদিকে অনিশ্চিত সামরিক জীবন, এই দ্বিধা, সংগ্রাম ও অভিজ্ঞতার পাশাপাশি তিনি তুলে ধরেছেন তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য, বাঙালিদের প্রতি শাসক গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি এবং নিজের চোখে দেখা সেই সময়ের বাস্তবতা। শুনুন মেজর হাফিজ উদ্দিন আহমেদের স্মৃতিচারণে তার সেনা জীবনের একেবারে শুরুর গল্প। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মেজর হাফিজ লেখেন, আরসিডি টুর্নামেন্ট শেষ হলে এফএইস হলে আমার রুমে ফিরে এলাম। একদিন সকালে দেখা হলো আমার 2 বছরের সিনিয়র ছাত্র, জগন্নাথ কলেজে রসায়ন বিভাগের প্রভাষক ওয়াহিদুল হোসেনের সঙ্গে। তিনি জানালেন যে আর্মি এডুকেশন করে যোগদানের জন্য তিনি সেনা দপ্তরে আবেদন করেছেন। আমাকে জিজ্ঞেস করলেন আমি আগ্রহী কিনা। ভেবে দেখব বলে তাকে কোনো মতে দায়সারা জবাব দিলাম। রাতে ঘুমানোর আগে ভাবনা এলো নিজের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে। একটা সম্মানজনক পেশা আমাকে অবিলম্বে বেছে নিতে হবে। জগন্নাথ কলেজের প্রিন্সিপাল সাইদুর রহমান সাহেব ছিলেন আব্বার বন্ধু স্থানীয়। তিনি আমাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগ দিতে বলেছেন। তার অভিমত, পড়াশোনার চর্চা থাকলে সিএসএস পরীক্ষায়ও তা কাজে লাগবে। পরের বছর অর্থাৎ 1968 সালে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে আমাকে। আর্মি এডুকেশন কোর্স সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আত্মীয় স্বজনের মধ্যে কোনো সেনা সদস্যও নেই। পাকিস্তান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ হোসেন মালিক বছরখানেক ধরে আমাকে উৎসাহ দিচ্ছেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। তার মতে এ পেশায় গেলে সামাজিক মর্যাদার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যাওয়া যাবে। আর্মিতে নাকি জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বাড়তি কদর। এডুকেশন কোরের দায়িত্ব কি তাও সঠিকভাবে জানি না। ভাবলাম হয়তো বন্ধু শাহ সালাউদ্দিনের মতো বিএমএতে শিক্ষকের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এই মুহূর্তে আমার প্রধান সমস্যা রেঙ্গুন ভ্রমণের পর পিতার মুখোমুখি হওয়া। অবশেষে সিদ্ধান্ত নিলাম সেনা শিক্ষা করে যোগ দেব এবং সুবিধামতো সময়ে কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিসের পরীক্ষায় অংশগ্রহণ করব। পরদিন সেনা শিক্ষা করে নিয়মিত কমিশনের জন্য আবেদন করলাম। আবেদন করার 2 সপ্তাহের মধ্যে সেনা দপ্তরের চিঠি পেলাম প্রাথমিক ইন্টারভিউতে হাজির হওয়ার জন্য। ঢাকা ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে সিগন্যাল গেটের কাছে একটি অফিস কক্ষে ইন্টারভিউ দিলাম একজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে গঠিত বোর্ডের সামনে। আমি জাতীয় দলের খেলোয়াড় জেনে তারা খুশি হলেন এবং বললেন, ওয়েলকাম টু আর্মি। 1 সপ্তাহ পর চিঠি পেলাম ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে চূড়ান্ত পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য। সপ্তাহ 2 পর আমি ও ওয়াহিদ ভাই ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে রেল লাইনের পূর্ব দিকে অবস্থিত আইএসএসবি অফিসে রিপোর্ট করলাম। আমাদের ব্যাচে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল কর্পস এয়ার আর্মি এডুকেশন কর্পসের মোট 30 জন পরীক্ষার্থী অংশ নিলাম। প্রথমেই সাইকোলজিক্যাল টেস্টে জনা 10 বাদ পড়ে। পরবর্তী 3 দিনে বিভিন্ন প্রকার লিখিত ও শারীরিক সক্ষমতার পরীক্ষা দেওয়া হয়। তৃতীয় দিন বিকেলে আইএসএসবি চেয়ারম্যানের সঙ্গে ইন্টারভিউর পর চূড়ান্ত ফলাফল জানিয়ে দেওয়া হয়। এডুকেশন করে মাত্র 2 জন এবং ইএমই করে 2 জন পাকিস্তানি মিলিটারি একাডেমিতে নিয়মিত কমিশনের জন্য নির্বাচিত হলাম। রেগুলার কমিশনের জন্য পরীক্ষা শর্ট সার্ভিস কমিশনের পরীক্ষার তুলনায় কঠিন। এ কারণে বাদ পড়ার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আমাদের ব্যাচে পরীক্ষা দিলেন ক্যাপ্টেন গায়ুব নামে ইপিআরের এক অফিসার। এক ফাঁকে তাকে আসার কারণ জিজ্ঞেস করলাম। জানালেন তিনি শর্ট সার্ভিস কমিশন পেয়ে 5 বছর চাকরি করেছেন। এবার রেগুলার কমিশন লাভের জন্য দ্বিতীয়বার আইএসএসবির মুখোমুখি হয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি স্থায়ী নিয়মিত কমিশন অফিসার হলেন। আইএসএসবিতে নির্বাচিতদের সিএমএইচে নেওয়া হল শারীরিক পরীক্ষার জন্য। এখানেও একজন অযোগ্য হলেন, অর্থাৎ মেডিকেলি আনফিট। সিএমএইচের স্টাফ সার্জনের নাম মেজর শফিকুর রহমান, ইএনটি স্পেশালিস্ট। দেখা হতেই তিনি আমাকে নিরাশ করলেন, বললেন, আপনি নামকরা খেলোয়াড়, কে বলেছে আপনাকে আর্মিতে যোগ দিতে, তাও আবার এডুকেশন করে, যেখানে প্রমোশন খুবই স্লো। তিনি আমার কান স্প্রে দিয়ে পরিষ্কার করে দিলেন, বললেন, এত বছর কাদার মধ্যে খালি খেলেই গেছেন, কান পরিষ্কার করার সময় পাননি, তাই না? বিকেলে আমার চেম্বারে এভাবে কান পরিষ্কার করালে 100 টাকা ফি দিতে হতো। খেলোয়াড় বলে ফ্রি করে দিলাম। আর্মিতে যাবেন কিনা আবার ভেবে দেখবেন। ওয়াহিদ ভাই নির্বাচিত হয়ে খুব খুশি। আমি স্টাফ সার্জনের কথায় একটু দমে গেলাম। ওয়াহিদ ভাই বললেন, ঢাকায় অবস্থিত 14 ডিভিশনে এডুকেশন কোরের একজন লেফটেন্যান্ট কর্নেল স্টাফ অফিসারের দায়িত্ব পালন করছেন। তার কাছ থেকে ব্রিফিং নেওয়া যাক। পরদিন আমরা 2 জন
ডিভিশন সদর দপ্তরে এইসির লেফটেন্যান্ট কর্নেলের কাছে গেলাম কিছু আশার বাণী শোনার জন্য। তিনিও আমাদের বললেন, আমি তোমাদের উৎসাহিত করতে পারছি না। এইসিতে প্রমোশনের সুযোগ খুবই সীমিত। আমার অনেক জুনিয়র সেনাবাহিনীতে জেনারেল, আর আমি নগণ্য লেফটেন্যান্ট কর্নেল। আবার মন খারাপ করে হলে ফিরে এলাম। সেনাবাহিনীতে নির্বাচিত হওয়ার খবর আব্বাকে জানালাম। তিনি কোনো মন্তব্য করলেন না, তবে আমাকে যাওয়ার অনুমতি দিলেন। ফেব্রুয়ারির শেষ ভাগে কাকুলের উদ্দেশ্যে যাত্রা করলাম আমি ও ওয়াহিদ। রাওয়ালপিন্ডিতে 2 দিনের যাত্রা বিরতি। দর্জিকে দিয়ে একটা নতুন স্যুট বানিয়ে নিলাম। পিন্ডির কাছাকাছি গড়ে উঠছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। পরিকল্পিত মেগাসিটি, প্রশস্ত রাস্তাঘাট, বিলাসবহুল ইমারতে সমৃদ্ধ। পরিকল্পিত বনায়নের জন্য বিমান থেকে ছিটানো হয়েছে নানা ধরনের বীজ। কয়েক বছর এই বনাঞ্চল এবং চতুর্দিকের পাহাড়গুলো ইসলামাবাদকে অপরূপ সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার অব্যবহিত পর দেশটির বৈদেশিক মুদ্রার তহবিল ছিল অতি সামান্য। 50-এর দশকের শুরুতে কোরিয়া যুদ্ধ শুরু হলে পাট রপ্তানি করে পাকিস্তান বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু পূর্ব পাকিস্তানের কৃষকের পরিশ্রমের ফসল পাট রপ্তানির কোনো সুফল এই অঞ্চলের জনগণ ভোগ করতে পারেনি। অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রার সিংহভাগ ব্যয় হয়েছে পশ্চিম পাকিস্তানে। ইসলামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডি এসব মেগাসিটির চাকচিক্য বেড়েছে পাটের বিনিময়ে অর্জিত অর্থে। পূর্ব পাকিস্তান উন্নয়নের ছোঁয়া থেকে বরাবরই বঞ্চিত থেকেছে। ধীরে ধীরে তারা পশ্চিম পাকিস্তানের কলোনিতে পরিণত হওয়ার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীর রাষ্ট্রশাসনে কোনো ভূমিকাই ছিল না। পাঞ্জাবিরাই ছিল সর্বেসর্বা। ক্রমেই তারা প্রভুত্বপরায়ণ হয়ে ওঠে। সিভিল প্রশাসন ও সামরিক বাহিনী সর্বত্রই বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল যৎসামান্য। পাঞ্জাবিরাই ডমিনেন্ট শাসক শ্রেণীতে পরিণত হয়। গণতন্ত্র না থাকার কারণে এলিট শাসককুলের মধ্যে মানবিক মূল্যবোধ করে ওঠেনি। বাঙালিদের পশ্চিম পাকিস্তানিরা নিম্ন শ্রেণীর জাত বলে গণ্য করত। এরা মার্শাল রেস নয়, হিন্দু সংস্কৃতিতে প্রভাবিত, অর্থাৎ খাঁটি মুসলমান নয়, এমন কথাও বলা হতো। অথচ শিক্ষার হার পূর্ব পাকিস্তানে বেশি। বাঙালি সাহিত্য সংস্কৃতি পশ্চিমের তুলনায় উন্নততর। 1968 সালের মার্চের প্রথম সপ্তাহে আমি ও ওয়াহিদ ভাই স্যুট পরে কেতাদুরস্ত হয়ে ট্যাক্সি চড়ে যাত্রা করলাম কাকুলের উদ্দেশ্যে। ওয়াহিদ ভাই বিশ্ববিদ্যালয়ে আমার 2 বছরের সিনিয়র, নিপাট ভদ্রলোক, শিক্ষক সুলভ আচরণ ও ধ্যান ধারণায় অভ্যস্ত। যাত্রাপথে আমার মনে পড়ছিল 4 বছর আগের কাকুল ভ্রমণের অভিজ্ঞতা। সে সময় প্রত্যক্ষ করা জুনিয়র ক্যাডেটদের ত্রাহি, মধুসূদন অবস্থা। র্যাগিংয়ের প্রসঙ্গ তুলতেই ওয়াহিদ ভাই বললেন, আমরা শিক্ষক, শিক্ষার আলো ছড়ানোর জন্য এসেছি। ক্যাডেটরা নিশ্চয়ই আমাদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করবে। ঘণ্টা দেড়েক পরই পিএমের 2য় পাক ব্যাটালিয়নে যাই। ট্যাক্সি থেকে নামার পর মালপত্র ব্যারেকে নিয়ে গেল ব্যাটম্যান, আর আমাদের ওপর চড়াও হল মহাশক্তিধর সিনিয়র ক্যাডেটরা। ওয়াহিদ ভাই বললেন, উই আর ফ্রম এডুকেশন কোর। সিনিয়র বলে, শাট আপ ব্লাডি ফুল, অন দ্য হ্যান্ডস ডাউন। অন্য জুনিয়র ক্যাডেটদের দেখা দেখি আমরা মাটিতে শুয়ে নানা আদেশ পালন করছি। ওয়াহিদ ভাইয়ের এক প্রাক্তন ছাত্র সামনে এসে দাঁড়ালে তিনি একটু কষ্টের হাসি হাসলেন। ভাবলেন, এবার শিক্ষকদের মর্যাদা পুনরুদ্ধার হবে। ইউ ব্লাডি প্রফেসর টাইপ, ডোন্ট গ্রিন, ক্লাইম্ব দ্য ট্রি অ্যান্ড সিং আ সং। প্রাক্তন ছাত্রের নির্দেশ। হতভম্ব ওয়াহিদ ভাই একটি গাছের নিচু ডালে উঠে বললেন, আই ক্যান্ট সিং, দিস ইজ পিএমএ, ইয়োর ফাদার উইল সিং। সিনিয়র ক্যাডেটদের সদম্ভ ঘোষণা। পশ্চিম পাকিস্তানি ক্যাডেটরা র্যাগিংয়ের শিকার হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে এসেছে। বাঙালি ক্যাডেট, বিশেষ করে আমাদের মতো তুলনামূলকভাবে বয়োজ্যেষ্ঠরা র্যাগিংয়ের শিকার হয়ে কিছুটা অপ্রস্তুত। বিষাদের ছায়া নেমে এসেছে আমাদের মুখমণ্ডলে। বাঙালি সিনিয়রদের কয়েকজন আমাকে চিনেছে বলে মনে হলো। তারা আমাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানি ক্যাডেটদের র্যাগিং করছে। আমাকে পশ্চিম পাকিস্তানিরা ডিল করছে। এরা যেহেতু অপরিচিত, তাদের নির্দেশ মানতে কোনো অসুবিধা হচ্ছে না। পরিচিত বাঙালি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কোনো জুনিয়রের হাতে হেনস্থা হলে খারাপ লাগত। পরনের নতুন স্যুটটির জন্য মায়া লাগছে। নর্দমায় ক্রল করার ফলে এর রং বোঝা যাচ্ছে না। রাখাল যেভাবে গরুর পাল নিয়ে মাঠে যায়, আমাদেরও অনেকটা সে কায়দায় হাঁটিয়ে ও হামাগুড়ি দিয়ে নিয়ে আসা হলো একাডেমির বারবার শপে। এখানে লাইন দিয়ে অপেক্ষা করছে সদ্য আসা জুনিয়র ক্যাডেটরা। আমার পালা এলে ক্ষৌর কারোকে উর্দুতে বললাম, চুল বেশি ছোট না করতে। সে জবাব না দিয়ে ক্ষৌর কর্ম দ্রুত শেষ করে। আয়নায় চেহারা দেখে মনটাই খারাপ হয়ে গেল। নিজেকে চিনতে পারছি না বাটি ছাটের কারণে। হেয়ার কাটের পর ব্যাটম্যান এসে নিয়ে গেল আমার ব্যারাকে। পরদিন শুরু হলো আমাদের প্রশিক্ষণ কার্যক্রম।
16তম ওয়ার কোর্স এবং AEC EMA ক্যাডেটদের 31 PM-এ স্পেশাল কোর্সের প্রশিক্ষণ একই সঙ্গে শুরু হলো। প্রশিক্ষণের মেয়াদকাল 8 মাস। সিলেবাস ও কারিকুলাম অভিন্ন। এডুকেশন কোরের সদস্যকে কেন নিয়মিত কমব্যাট বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বোঝা গেল না, কিন্তু পরবর্তীকালে এটি সারা জীবন কাজে লেগেছে। আমাদের কোম্পানির নাম টিপু এবং সিনিয়র কোর্স গজনভি কোম্পানি। টিপু কোম্পানি 7টি প্লাটুন নিয়ে গঠিত। প্লাটুন কমান্ডারের অধীনে প্রতি প্লাটুনে জনা 30 ক্যাডেট রয়েছে। আমি আর ওয়াহিদ ভাই টিপু 1 প্লাটুনের সদস্য। স্পেশাল কোর্সের জন্য 5 জন এবং ওয়ার কোর্সের 25 জন নিয়ে এ প্লাটুন গঠিত। আমার প্লাটুন T1 এর কমান্ডার সুদর্শন গোলন্দাজ অফিসার মেজর রাহাত আমানুল্লাহ খান ভাটি। আমেরিকায় প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ কর্মকর্তা, নায়কোচিত চেহারা। প্রথম দিনের প্রথম ক্লাসে তিনি আমাদের সম্পর্কে প্রাথমিক ধারণা নিলেন। সবাইকে 2 মিনিট নিজের সম্পর্কে বক্তব্য দেওয়ার সুযোগ দিলেন। আমরাও একে অন্যকে জানলাম। 8 মাস সুখে দুঃখে, রোদে বৃষ্টিতে, শীত গ্রীষ্মে একসঙ্গে কাকুলের প্রতিকূল আবহাওয়ায় আমরা সতীর্থরা নিজেদের আবিষ্কার করব। ক্লাস শেষে মেজর ভাটি একটি ঘোষণা দিলেন, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আমাকে টার্ম সিনিয়র জেন্টলম্যান ক্যাডেটের দায়িত্ব পালন করতে হবে। উপলব্ধি করলাম আমার বিশ্রামের সময় ও সুযোগ কমে গেল। অন্য 6টি প্লাটুনের টুকটাক খোঁজখবর রাখতে হবে। ক্যাডেটদের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। সকালে ড্রিল, এরপর মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত একের পর এক সামরিক বিষয়ের ক্লাস। লাঞ্চের পর ঘণ্টাখানেক বিশ্রাম, এরপরই খেলাধুলা, ফুটবল, হকি, বাস্কেটবল, বক্সিং ইত্যাদি। খেলা শেষে হাত মুখ ধুয়ে ব্যারাকে পড়ার টেবিলে বসার আগের সময়টুকু আমাদের জন্য বিভীষিকাময়। সিনিয়র ক্যাডেটরা এসে আমাদের ব্যারাকের বাইরে কঙ্কর বিছানো রাস্তায় নানা ধরনের শাস্তি প্রদান উপভোগ করেন। সারাদিন পরিশ্রমের পর এখনও উৎপাত মেজাজ বিগড়ে দেয়। আমার মনোভাব লক্ষ্য করে বাঙালি সিনিয়ররা আমাকে র্যাগিংয়ের হাত থেকে রক্ষা করার জন্য উদ্যোগী হলেন। ক্যাডেট এনামুল হক, শাহরিয়ার, মাহফুজ প্রমুখ পালা করে আমাকে সন্ধ্যায় সময় দিতেন।